নভেম্বরে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে। তার ঠিক আগে বাংলাদেশ খেলতে চেয়েছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ। তার জন্য বাংলাদেশ প্রতিপক্ষ নির্ধারণ করে ফেলেছিল। ঠিক করা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দল 13 নভেম্বর ম্যাচের আগে অর্থাৎ ইন্ডিয়া ম্যাচের আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। কিন্তু সেই প্রতিপক্ষ পাল্টে গেছে, এখন আফগানিস্তান নয়, বাংলাদেশে আসছে নেপাল। যে নেপালের বিপক্ষে গেল সেপ্টেম্বরেও বাংলাদেশ দল ম্যাচ খেলেছে, সেই নেপালের সঙ্গেই বাংলাদেশ 13 নভেম্বর ঢাকায় খেলবে ফ্রেন্ডলি ম্যাচ। আফগানিস্তান কেন এলো না? আফগানিস্তান ভার্সেস মিয়ানমার ম্যাচ হওয়ার কথা ছিল ঢাকায়, সেটাও বাতিল হয়ে গেল। আফগানিস্তানের এই উইন্ডোর ম্যাচটাই আসলে শিফট করা হয়েছে মার্চ উইন্ডোতে, সে কারণে কারণ মিয়ানমার এখানে এসে এই মুহূর্তে তারা বলছে তাদের পক্ষে খেলা সম্ভব নয়। সে কারণেই ম্যাচটা যেহেতু বাতিল হচ্ছে, আফগানিস্তান কেন একটা আপনার প্র্যাকটিস ম্যাচ খেলতে, যেহেতু তাদের এই উইন্ডোতে কোনো ম্যাচও নাই, তারা ঢাকা স্টেডিয়ামে আসবে বা বাংলাদেশে আসবে, সেই জিনিসটাই আসলে হয়েছে। এবং এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ইমিডিয়েটলি খোঁজ করতে হচ্ছে, কারণ ওই ডিসিশনটা এসেছে আপনার পরশুদিন রাতে। এরপর তাদেরকে ইমিডিয়েটলি খোঁজ করতে হচ্ছে নতুন কাদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলা যায়। কোনো সমস্যা নাই, নেপাল ফ্রি ছিল, নেপালকে নিয়ে আসা হয়েছে। এবং আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশ গেল 1.5 বছর যতগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে উইন্ডোর আগে, এমন না যে তারা সবগুলো উইন্ডোর আগে ম্যাচও খেলেছে, ফ্রেন্ডলি ম্যাচের আগে যতগুলো ম্যাচ খেলেছে সেগুলো হচ্ছে নেপাল, ভুটান, মালদ্বীপ, তাদের মধ্যেই আসলে সীমাবদ্ধ ছিল। এখন ইন্ডিয়া এখন পর্যন্ত তাদের প্র্যাকটিস ম্যাচের কোনো স্কেডিউল পাওয়া যায়নি, যেহেতু ইন্ডিয়াতে আপনার ডোমেস্টিক টুর্নামেন্ট চলছে। মনেও হয় না আসলে ইন্ডিয়া ওইভাবে কারোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলবে এই নভেম্বরের বাংলাদেশের এগেইনস্টে ম্যাচটার আগে। তবে বাংলাদেশের যেটা হয়েছে, মানে কোনো কিছু না হওয়ার থেকে আলটিমেটলি তারা পেয়েছে একটা দল, এটাই এখন। নেপালের সঙ্গে বাংলাদেশ এই ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে এবং এই বছরটা জুড়ে বাংলাদেশ যে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেললো তার সবগুলোই তাই হয়ে গেল দক্ষিণ এশিয়ার দলের বিপক্ষে। সেপ্টেম্বরে একবার, জুনে একবার ভুটান, এবং এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিপক্ষে বাংলাদেশ নিয়মিত খেলছে, এটা আসলে বাংলাদেশকে কতখানি সাহায্য করছে প্রশ্ন হচ্ছে সেটা। যদিও বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেছে এবং হামজা চৌধুরী নেপালের এগেনস্টে হয়তো খেলবেন, যেটা খেলার কথা রয়েছে। এখানে একটা মজার ব্যাপার আমার কাছে এইভাবে মনে হয়েছে, যেই নেপালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ জাতীয় দল গেল দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য, যদিও রাজনৈতিক কারণে একটা ম্যাচই খেলা হয়েছিল, ওই ম্যাচে হামজা চৌধুরী আসবেন বলে অনেক আয়োজন করেছিল নেপাল। কিন্তু সেই ম্যাচটা ঘুরে 2 মাস পরে ঢাকায় আসছে। নেপালের সমর্থকেরা হয়তো হামজাকে দেখতে পাবেন না, কিন্তু বাংলাদেশের সমর্থকেরা নিশ্চয়ই সেদিকে নজর রাখবেন। এই জায়গায় দুইটা জিনিস আছে, আপনি খেয়াল করেন যে অনেকেই হয়তো হচ্ছে গিয়ে মানে এক্সপেক্ট করেছিলেন আরো স্ট্রং কম্পিটিটরের সাথে বাংলাদেশ খেলবে, কারণ স্ট্রং কম্পিটিটরের সাথে খেললে রেজাল্ট যাই হোক আপনার প্রিপারেশনের দিক থেকে আপনি হয়তো বা সলিড একটা প্রিপারেশন নিতে পারেন। গতকালকেও আমরা হঠাৎ করে শুনলাম মোজাম্বিক, কেনিয়া, তাদের সাথে নাকি কথাবার্তা চলছে, কিন্তু শেষ পর্যন্ত তার কোনোটাই আসলে অফিসিয়ালি কনফার্মড হয়নি। অফিসিয়ালি কনফার্মেশনের তালিকা এখন নেপালেই আছে। আচ্ছা, শেষ তো আপনি নেপালের সাথে 2020 সালেই ন্যাশনাল স্টেডিয়ামে জিতেছিলেন, এরপর তো আপনি নেপালের সাথেও কোনো ম্যাচ জিততে পারেন নাই। নেপালে যে আপনি হেরেছেন, মালদ্বীপের সাফে হচ্ছে গিয়ে আপনি জয় পান নাই, আবারও আপনি নেপালে গেছেন এই বছর সেপ্টেম্বরে, সেখানে যেও আপনাকে ড্র করতে হয়েছে। নেপাল কিন্তু মানে কিছু আপনার বললেই যে ওই একটা ছোট দল সেরকম করে দেখারও কোনো সুযোগ নাই। বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এও আসলে তারা এগিয়ে, কিন্তু সবাই চায় যেহেতু আপনার হামজা, সমিত সবাই আছে, এবং ওই জিনিসটা বাংলাদেশ একটা ভালো প্রিপারেশন নেক, একটা ভালো টিমের সাথে খেলে। দেখুন, কোনোভাবেই নেপালকে ছোট করার কোনো সুযোগ নাই। মানে এটা এরকম যে নেপালকে বাংলাদেশ হারাতে পারে না, এটা সত্যি কথা। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ কয়েকবার নেপালকে হারাতে পারছে ততক্ষণ পর্যন্ত এই কথা আমাদেরকে গিলে খেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, যে নেপালের দলের এগেনস্টে বা নেপালের মতো দলের এগেনস্টে খেলে আপনি আসলে কি শিখছেন বা কি পাচ্ছেন? ম্যাচ প্র্যাকটিস করছেন, কিন্তু সেটা আসলে আদতে আপনাকে কতক্ষণ সাহায্য করছে? আমার কাছে মনে হয়, প্রবলভাবেই আমি বিশ্বাস করি যে বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং, চায়না এবং ইন্ডিয়া যে 3টা ম্যাচ খেলেছে এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, এই 3টা ম্যাচের আগে যদি বাংলাদেশ প্রপার 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারতো তাদের চেয়ে শক্তিশালী দলের এগেনস্টে, তাহলে বাংলাদেশের এখন এই কপাল হতো না। হামজা চৌধুরীদেরকে আমরা হয়তো এখনো পর্যন্ত এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে খুঁজে পেতাম। মার্চে মনে আছে যে একটা ফ্রেন্ডলি ম্যাচ অ্যারেঞ্জ করা যায় নাই প্রতিপক্ষের অভাবে, জুনে আর কাউকে না পেয়ে ভুটানের দিকে যেতে হলো, সেপ্টেম্বরের হিসাবটা বাদ দিলাম, অক্টোবরে যা দাঁড়িয়েছে পরপর 2টো ম্যাচ ছিল। এই কোনো কিছু
দেখেন হংকং চায়নার সঙ্গে ম্যাচ দেখে আমার কাছে বারবার মনে হচ্ছে যে যদি বাংলাদেশ অ্যাটলিস্ট একটা আসিয়ান টিমের সঙ্গে এর আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতো, তারা যে প্যাটার্নে খেলে তার সঙ্গে একটু অভ্যস্ত হতে পারতো, বাংলাদেশের ডিফেন্ডাররা হয়তো বুঝতে পারতেন যে প্রেস কি করে আসলে উতরে যেতে হয়। সেই পরীক্ষাগুলো আসলে আপনি নেপালে পাবেন না, সেই পরীক্ষাগুলো আপনি ইন্ডিয়া পাবেন না। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে দক্ষিণ এশিয়ার দল যেহেতু নেপালের সঙ্গে খেলে ইন্ডিয়ার সঙ্গে প্রিপারেশনে সাহায্য হতে পারে, সেটা হইতেই পারে। কিন্তু আমার মনে হয় এইখান থেকে আমাদের শিক্ষার একটা ব্যাপার আছে। শিক্ষার ব্যাপারটা কি, আগামী বছর যখন সিঙ্গাপুরের সঙ্গে মার্চের ম্যাচটার পরে, মানে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচটার পরে আপনার কাছে আর কোনো ম্যাচ থাকবে না, তখনই আপনার উচিত আসলে পরের বছরটার জন্য বা অ্যাটলিস্ট ওই বছরটার জন্য ফ্রেন্ডলি ম্যাচগুলো কনফার্ম করে ফেলা, অন্যান্য দেশের ফেডারেশনের সঙ্গে কথা বলে যে আমি এই সেপ্টেম্বরের উইন্ডোতে তোমার ওখানে যাব, এবং পরের বছর কিন্তু সেপ্টেম্বর আর অক্টোবর উইন্ডো দুটো একসঙ্গে জোড়া 3 সপ্তাহের মতো একটা ইন্টারন্যাশনাল ব্রেক আপনি পাবেন। ওই সময়ের জন্য এখন থেকে, যেহেতু বাংলাদেশ তো আর বড় ফেডারেশন না, বাংলাদেশ তো আর আর্জেন্টিনা না যাকে বলবে সেখানে বাংলাদেশ খেলতে যেতে পারবে, এই ব্যাপারগুলো, এই যোগাযোগগুলো এখন থেকেই শুরু করে পরের বছরের ফিক্সচারগুলো মোটামুটি পাকা করে ফেলা দরকার। তাহলে আমরা হামজা চৌধুরীর কাছ থেকে যে প্রত্যাশিত ফল দেখতে চাই সেটা হয়তো পাবো, কারণ 2027 গিয়ে কিন্তু আবার 2030-এর বিশ্বকাপ কোয়ালিফাই শুরু হয়ে যাবে, তার আগেই আপনার এই প্রিপারেশনটা নেওয়া দরকার। দেখেন এই জায়গায় এই যে আপনার আফগানিস্তান বসুন্ধরা কিংস এয়ারনায় খেলতে চায়, এইটাও তো হচ্ছে কি আপনার মাস দেড়েক আগে তারা আসলে অফিসিয়ালি কন্ট্যাক্ট করেছিল, এরপর জিনিসটা আসলে কনফার্ম হলো। এখন এইটাও আপনি তার মানে আফগানিস্তানের সাথে আপনি এই ম্যাচের প্ল্যানিং করেছেন গেল 1 মাসের মধ্যে, গেল 1.5 মাসের মধ্যে আপনি সেই প্ল্যানিংটা করেছেন, ওয়াই নট আগে? এই জিনিসটা বলছেন যে আপনি যদি আপনার ক্যালেন্ডারগুলো সেট করে রাখতে পারেন তখন হচ্ছে সবারই আসলে সেই জিনিসটা সুবিধা হয়। এখন আপনি কাউকে পাচ্ছেন না, আপনি হচ্ছে নেপালকে নিয়েছেন, এবং নেপাল এই জায়গায় যে নেপালকে আপনার এবার হারানোও সহজ হবে না। এই আপনার প্রিমিয়ার লিগে হচ্ছে নেপালের ফুটবলাররা খেলে 8 জন ফুটবলার, নেপাল ন্যাশনাল টিমে যারা খেলেন এই যে কিরণ চেনজং, অঞ্জন বিষ্টা, এরিক বিষ্টা, তারা সবাই হচ্ছে কি আপনার গেল 4 মাস ধরে বাংলাদেশে আছেন, তারা সবকিছুই বাংলাদেশের জানেন, ক্লাবেও একজন আরেকজনের সাথে খেলছেন, এখানকার ওয়েদার কন্ডিশন সবকিছু মিলিয়ে মানে নেপালকে পাওয়ার পর আপনি যদি চোখ বন্ধ করে ধরে রাখেন যে আমি এটা জয় পেতে যাচ্ছি, সেটাও আসলে কনফার্ম না। সুতরাং হাভিয়ার কাবরেরার জন্য ওই ইন্ডিয়া ম্যাচের আগে সেটা না আবার বুমেরাং হয়ে যায়, সেটাও কিন্তু একটা কথা। যদি দলে হামজা থাকেন তাহলে আপনার দল এমনি নেপালের এগেইনস্টে ফেভারিট, এবং হামজা থাকছেন, হামজা 9 তারিখ হচ্ছে গিয়ে আপনার চলে আসবেন, তার সেই কথাই রয়েছে। সমিত সোমের তারিখটা এখনো কনফার্ম না, এবং ফাহমিদুল যেহেতু হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়া ম্যাচটা খেলতে পারবেন না, সুতরাং মনে হয় না ফাহমিদুলকে ইতালি থেকে আবারও এই ম্যাচটার জন্য, শুধুমাত্র নেপাল ম্যাচটার জন্য উড়িয়ে আনা হবে। হ্যাঁ সেটাই, মানে আলটিমেটলি তো আপনার হলে শুধু নেপাল ম্যাচটার জন্যই হচ্ছে গিয়ে খেলা হয়ে, যে এত জার্নি করে ইয়ে করে সেই জিনিসটা হয়তো হাভিয়ার কাবরেরা করবেন না। এবং আরো একটা জিনিস যে অনেকেই একটু অবাক হয়েছেন যে আজকে থেকে যেহেতু আপনার ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে, আজকে সন্ধ্যায় রিপোর্টিং রয়েছে, আগামীকাল থেকে মাঠের অনুশীলন শুরু হবে, যদিও হাভিয়ার কাবরেরা পারিবারিক কারণে ছুটিতে আছেন, তিনি এসে কয়েকটা দিন পরে যোগ দেবেন। এই ম্যাচেও কিন্তু বলা হয়েছে যে হংকং চায়না ম্যাচের যে স্কোয়াডটা আসলে ছিল বা যেই টিমটা ছিল তাদেরকে নিয়েই ক্যাম্পটা শুরু হচ্ছে। তার মানে আপনার এখন পর্যন্ত আমরা এটাও ধরে নিতে পারি নতুন কোনো ফেসকে আসলে ইন্ট্রোডিউস করা হচ্ছে না এই হংকং চায়নার পর ইন্ডিয়া ম্যাচের আগে। মাঝখানে আপনার লিগের একটা রাউন্ড হয়েছে, ফেডারেশন কাপের একটা রাউন্ড হয়েছে, এক হিসাব করলে একদিকে 5টা অন্যদিকে 2টা, 7টা ম্যাচ হলো। 7টা ম্যাচের পরও ওইভাবে আসলে কাউকে হাভিয়ার কাবরেরা মনে করেননি যে তাকে আমার এই নভেম্বর উইন্ডোতে আসলে দরকার। এবং একটা দল তো মানে বসুন্ধরা কিন্তু এই মুহূর্তে কুয়েতে রয়েছে, তাদের ওখান থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে, সেই দলটা এলে পরে জাতীয় দলের সংখ্যাটা হয়তো বাড়বে। তার মানে কি আমরা এক্সপেক্ট করছি যে এই যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ আছে সেখানে আসলে স্কোয়াডে খুব পরিবর্তন আসছে না? মনে হয় না আপনার সেটা আসার কোনো সম্ভাবনাও নেই। মানে মেইন টিমটা, যে টিমটাকে নিয়ে আপনি ট্রেন আপ করাবেন, সেখানেও আসলে নতুন কোনো নাম বা কিউবা মিচেলের থাকা না থাকা, এই ক্লাবেই সুযোগ পাচ্ছে না। কিউবা মিচেলকে আপনার প্রথম ম্যাচে তিনি 7 মিনিট খেলেন, সেকেন্ড ম্যাচে তো তাকে আসলে ইউজও করা হলো না। সুতরাং সেই কারণে হাভিয়ার কাবরেরার যেই জিনিসটা আসলে এতদিন তার মাথায় ছিল যে তাকে আমি আরেকটু দেখতে চাই, সেই দেখার সময়টুকু তিনি আসলে কতটুকু পেলেন। লিগে একটা ম্যাচ তিনি পেয়েছেন যেখানে কিউবা মাঠে নামলেন, এবং এরপর হচ্ছে গিয়ে আপনার এই এএফসি চ্যালেঞ্জ লিগে 7 মিনিট। সুতরাং আমার মনে হয় না এইবার মানে ওই জিনিসটায় যদি তিনি স্ট্রিক্ট থাকেন তিনি আবারও কিউবা মিচেলের কেন আসলে নিয়মিত তিনি খেলতে পারছেন না, এইটার অফিসিয়াল কারণটা আসলে কি? মানে আমি ধরে নিতে পারি, ধরেন কয়েকটা কারণ আছে, হইতে পারে যে তিনি নতুন করে বাংলাদেশে এসেছেন, তিনি এখনো মানিয়ে নিচ্ছেন, এখনো মানিয়ে নেওয়ার প্রক্রিয়া আছে, এক হইতে পারে, 2 হইতে পারে তিনি একটা ইনজুরি ক্যারি করছেন যে কারণে তাকে নিয়মিত খেলানো যাচ্ছে না। মানে এই ব্যাপারে তো কারো মনে কোনো সংশয় নাই যে কিউবা মিচেল বেশিরভাগ ফুটবলারের চেয়ে বেটার এবং তিনি স্টার্টিং 11 একটা জায়গায় ডিজার্ভ করেন। তো কারণটা আসলে কি? মানে এইটা এখনো আমরা জানি না কেন পরিষ্কার। কারণ হচ্ছে যে আপনার মারিও গোমেজের সাথে এই ব্যাপারটা নিয়ে কখনো আসলে কথা হয়নি। রিসেন্টলি ধরেন এই এএফসি চ্যালেঞ্জ লিগেও তিনি কেন নাই, কেন খেলছেন না, এই ব্যাপারটা আসলে তাদের
থিঙ্ক ট্যাঙ্ক কিভাবে, তাদের কোচিং প্যানেলটা কি কারণে আসলে খেলাচ্ছেন না, সেই জিনিসটা তারাই আসলে ওইখানে বলতে পারবেন। এখন মানে লাস্ট ম্যাচে বসুন্ধরা কিংসের যে পারফরমেন্স ছিল, আমার মনে হয়েছিল যে ওইখানে কিউবা মিচেলকেও তো খেলানো যেত। যখন আপনি আমাদের মনে হচ্ছে, কিন্তু কেন কোচ মনে হচ্ছে না, সেটা তো কোচদের সাথে আসলে কথা না বললে জিনিসগুলো আসলে ক্লিয়ার হবে না। যখন বসুন্ধরা কিংস দেশে ফিরবে, এরপর মারিও গোমেজের সাথে কথা বলে বা তাদের কোচিং প্যানেলের সাথে কথা বলে সেই জিনিসটা আসলে ক্লিয়ার হয়ে যাবে কেন কিউবা মিচেলকে খেলানো হচ্ছে না। ওই জায়গায় আমরা দেখলাম লাস্ট ম্যাচে বসুন্ধরা কিংস যে ম্যাচটা হেরে গেল আল আনসারের কাছে, সেই ম্যাচটায় নাবিব নওয়াজ জীবন স্টার্ট করলেন। অনেক দিন পর তিনি একটা স্টার্ট, ইনফ্যাক্ট বসুন্ধরা কিংসে তার এটা হচ্ছে আপনার প্রথম স্টার্ট ছিল। এএফসি টুর্নামেন্টে তিনি এই 19-এর পরে আবার গিয়ে একটা ম্যাচ খেললেন মূল টুর্নামেন্টে, এএফসির মূল টুর্নামেন্টে, যেটা তার জন্য একটা বিরাট ব্যাপার হয়তো, কিন্তু সেটা তো ডেলিভার করেনি বসুন্ধরা কিংসে না। এবং এই ম্যাচটি আসলে যে জিনিসটা হচ্ছিল, রাফায়েল অগস্টোকে একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছিল, ধরেন ওই টু ডিফেন্সিভ মিডফিল্ডার্স মধ্যে একটা 6 একটা 8 হিসেবে, এবং নাম্বার 10 পজিশনটা কিন্তু নাবিব নওয়াজ জীবন তিনি নিয়েছিলেন। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এই ম্যাচেও বসুন্ধরা কিংস কি চান্স হারালো, ডোরিয়েলটন একা পেয়েছিলেন গোলকিপারকে, সেই জায়গায় তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু বসুন্ধরা কিংসের জন্য তো আসলে ক্রমে চাপ অনেক বেশি বেড়েই গেল। তারা এই নিয়ে এএফসি টুর্নামেন্টে গত বছর তারা 3 ম্যাচ হারলো এবং এই বছর তারা 2টো ম্যাচ এরই মধ্যে হেরে বসলো। প্রথম ম্যাচে 3-2 গোলে ফাইট করলেও তারা এই পরের ম্যাচটায় এই যে যেটা আমরা দেখছিলাম যে কুয়েত সিটির সঙ্গে তাদের শেষ ম্যাচ, কুয়েত এসসির সঙ্গে, যেটা তাদের সব শেষ ম্যাচ এইবার টুর্নামেন্টে, এবং হারটা তো মনে হচ্ছে ওখানেও অবধারিত। তো এই বারবার এএফসি টুর্নামেন্টে গিয়ে এবার তারা কোয়ালিফাই করতে পেরেছিল প্লে অফটা খেলে, এইখান থেকে উতরে যাওয়ার মানে তরিকা আবিষ্কার করার সময় তো ফুরিয়ে আসছে। মানে বসুন্ধরা কিংস তো সেই ক্লাবটা, যে ক্লাবটা বাংলাদেশের ফুটবলে এসছে, বলছে তারা এশিয়ায় ভালো করতে চায়। তো সেই ভালো করতে চাওয়ার সঙ্গে বাস্তবতা তো একটা ফারাক, যেটা সেটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। কেন দেখেন, ওই অস্কার ব্রুজনের আন্ডারেও এর আগে সবগুলো কম্পিটিশনে তারা অংশ নিয়েছিল, তখন আপনার হচ্ছে রবসন রবিনিও, জোনাথন ফার্নান্দেজ, মিগেল দামাসেনো সহ হচ্ছে কি অস্কারও পারে নাই। এরপর আমরা দেখলাম আপনার পরের বার ভ্যালেরিও তিতার আন্ডারে গেলবার 3 ম্যাচেই হার, এইবার হচ্ছে গিয়ে আপনার মারিও গোমেজের আন্ডারে হার। সব মিলিয়ে এখন পর্যন্ত কিংস দেশের বাইরে যতগুলো ম্যাচ খেলেছে, হারের সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। অথচ একটা সময় আপনি মনে করেন জাস্ট প্রথম সেকেন্ড সিজনটায়, তখন হচ্ছে এর আগ পর্যন্ত হিসেব কি ছিল, বসুন্ধরা কিংস আনবিটেনও ছিল। কিন্তু আপনি এখন মানে এই যে কোএফিশিয়েন্ট র্যাঙ্কিং এ বারবার পিছিয়ে পড়বেন, এটা তো আলটিমেটলি আসলে বসুন্ধরা কিংস যেখানে যেতে চায় সেখানে যেতে পারবে না। যেই জিনিসটা হবে যে আপনার এমনও হতে পারে যে সামনের বার আপনি বাংলাদেশ থেকে প্লে অফের স্লটই পাবেন একটা, এবার তো বাংলাদেশ প্লে অফ স্লট পেল 2টা, সেখানে আপনার প্লে অফ স্লট চলে আসবে একটা, তখন যে চ্যাম্পিয়ন হবে সেই হচ্ছে গিয়ে আপনার আলটিমেটলি যাবে। কিন্তু কিংসের হচ্ছে গিয়ে আপনার এই জিনিসটা আসলে বসে ফিগার আউট করতে হবে। যদি আমার মনে হয় যে টিম আসলে গ্রুপ স্টেজ থেকে উঠে যাবে, আমার তো মনে হয় না। মানে এটা কি অন্যান্য টিমের তুলনায় যে একটা বিশাল পার্থক্য রয়েছে, সেটা আপনার স্পেশালি মিডল ইস্টের ক্লাবগুলোর সাথে, যখন আপনি সাউথ এশিয়ান ক্লাবগুলোর বাইরে চলে যান, মিডল ইস্টে খেলা সবকিছু মিলে সেইটা একটা বিশাল পার্থক্য রয়েছে। সেটা এইবার তারা হারে হারে আসলে বুঝে গেছে, কারণ এইবারের আপনার গ্রুপটার মধ্যে তো কোনো সাউথ এশিয়ান অপোনেন্ট তো আপনার ছিল না। আবার গতবারও তো সাউথ এশিয়ান অপোনেন্ট ছিল, তারপরও তো কোনো লাভ হয়নি। পারোর কাছে আপনি যে হেরেছেন, যদিও পারোর সেই মাঠে সেই খেলাটা ছিল। এর আগে তো প্রত্যেকবার আপনার কিংস মানে নিজেদের ম্যাচগুলোতে সাউথ এশিয়ান অপোনেন্টেই পেয়েছে। হ্যাঁ, পেয়েছে, এবং সেখান থেকে তারা ওই সময় তখনের ম্যাচগুলোতে কিন্তু আপনার মনে হয় যে মানের পার্থক্য আসলে এত বেশি ছিল না, কিন্তু তারপরে ওখানে বারবার উঠতে না পারাটা ওটাকে ব্যর্থতা হিসেবেই দিন শেষে আসলে দেখতে হয় এবং দেখতে হচ্ছে। কিন্তু এইখান থেকে আসলে খুব দ্রুত একটা সমাধানের পথে যাওয়া দরকার, তাই না? কারণ আপনি যখন বসুন্ধরা কিংস, আপনি যখন বাংলাদেশে 5 বার লিগ জিতেছেন টানা এবং তারপর একবার লিগ হারিয়েছেন, তখন তো লোকে আপনাকে এক্সপেক্ট করে যে আপনি এশিয়ায় গিয়ে কম্পিট করবেন। সেই কম্পিটটা আপনি ফার্স্ট ম্যাচে করলেন, সেকেন্ড ম্যাচে করতে পারলেন না। এটা আগের সঙ্গে একটা মিল আছে, কিন্তু প্রতিবারই দেখবেন যে এফসি টুর্নামেন্টে গতবারও ফার্স্ট ম্যাচে তারা নেজমের কাছে কত 1-0 না 2-0 গোলে হারলো। সেই ম্যাচে তারা লড়াই করেছিল। এই ম্যাচে এইবার যেমন প্রথমে 3-2 গোলে হারলো, লড়াই করেছিল, কিন্তু পরের ম্যাচে গিয়ে তারা একদম ডুবেছে। ইস্ট বেঙ্গলের কাছে 4টা গোল খেয়েছে, এইবার তারা এখানে 3-0 গোলে হেরেছে, এবং হারের ব্যবধান আসলে আরো বাড়তেই পারতো। পেনাল্টিটা তো সেভ করেছেন শ্রাবণ, হারের ব্যবধান এখানে বাড়তেই পারতো। ইনফ্যাক্ট সেকেন্ড ম্যাচে আরো বসুন্ধরা কিংসের পারফরমেন্স ফার্স্ট ম্যাচের তুলনায় আরো খারাপ হয়েছে। এই জিনিসগুলো আসলে ফিগার আউট করতে হবে, কারণ না হলে আপনি যেই স্বপ্ন দেখেন যে বাংলাদেশের টাইটেলগুলো কনভার্ট করা বা এই এশিয়ান কম্পিটিশনগুলোতে ভালো করা, সেটার তো কোনো আলটিমেটলি লাভ হচ্ছে না। এবং আমার মনে হয় আপনার এই ধরনের কম্পিটিশনে ভালো করতে গেলে আরো মানে হাই প্রোফাইলের বা হাই ওয়ার্কআউট করা প্রোফাইল আসলে ফরেন ফুটবলাররা আপনার এখানে আনতে হবে। আপনি লোকাল ফুটবলার তো বাংলাদেশের সেরা সেরা সব ফুটবলার এই বসুন্ধরা কিংসে আছে। যখন
ওই যে লাভটা হয় তখনই আসলে ব্যালেন্সটা কেটে যাচ্ছে। এবং দিন শেষে আরো একটা জিনিস আপনার যেটা হয়েছে যে আপনি ফর্টিজের প্লেয়ারদেরকে নিয়েছিলেন, ইসা জালো এবং পা ওমর বাবুকে নিয়ে পজিটিভ একটা থিঙ্কিং এই ছিল যে তাদেরকে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এফসির রেজিস্ট্রেশনের সেই মানে সময় মতো তাদেরকে ইন্টিগ্রেটেড করতে না পারার কারণে তাদেরকে নিয়েও কিন্তু আপনি হচ্ছে ম্যাচগুলো নামতে পারেন নাই। শেষ 4 সপ্তাহ মারিও গোমেজ যখন ট্রেনিং করেছিলেন বা শেষ 1 মাসের মতো, তার মূল প্ল্যানে কিন্তু এই দলটার মধ্যেই ইসা জালো এবং পা ওমর বাবু দুজনকেই কিন্তু ছিল। সুতরাং ওই হিসাব করলে আপনার এই দলে হৃদয় এবং সোহেল রানার ফার্স্ট ম্যাচ কিন্তু স্টার্টও করার কথা না, তাদেরকে স্টার্ট করানো হয়েছে কারণ আপনি হচ্ছে ওখানে যাওয়ার পর জেনেছেন আপনার এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়নি বা আপনি যেই আশাটা নিয়ে তাদেরকে নিয়ে গেছেন আপনি খেলাতে পারেননি। ইনফ্যাক্ট আমার যেটা মনে হচ্ছে লাস্ট ম্যাচেও তাদেরকে খেলানো যাবে। এটা কি একটা বিপর্যয় না? মানে এটা তো একটা ধরেন মানে তার মানে প্ল্যানিং এর সঙ্গে বাস্তবতার একটা বড় ধরনের ফারাক রয়ে গেছে। বসুন্ধরা কিংসের এই যে এই বছরটা স্পেশালি যেভাবে আসলে কাটলো আর যেভাবে যাচ্ছে, এখান থেকে তারা সামনের দিনে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে কি করছে? ডোমেস্টিক টুর্নামেন্টগুলোতে আপনি হয়তো এই টিম নিয়ে আপনি ইজিলি কভার আপ করে যাবেন, কিন্তু আপনার ওই ড্রিম যদি থাকে ইন্টারন্যাশনাল সার্কিটে ভালো করার, তখন হচ্ছে আসলে সবকিছুই আমার মনে হয় এখন ধীরে ধীরে প্ল্যানে আসলে চেঞ্জ করতে হবে। কিংস সমর্থকদের কিছু কথাবার্তা শুনছিলাম, তারাও আসলে হতাশ, মানে যারা কখনো হতাশ হন না তারাও কিছুটা হতাশ হয়েছেন দলের এই পারফরমেন্স দেখে। ইনফ্যাক্ট আমি একটা বসুন্ধরা কিংস একটা পেজ থেকে দেখছিলাম যে যেহেতু তাদেরকে তো বাংলাদেশের ফুটবল তো ট্রল বা ব্যান্টারিং এটা একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে বলে আমার বিশ্বাস। মোহামেডান সমর্থকেরা কিংসকে ব্যান্টার করছে, কিংস সমর্থকেরা মোহামেডানকে আবাহনীকে ব্যান্টার করছে, এই ব্যান্টারিং তো আসলে আছে। তো ব্যান্টারিং এর একটা পর্যায়ে আমি দেখেছি ওই ম্যাচটা হারার পরে আল আনসারের কাছে 3-0 গোলে হারার পরে বসুন্ধরা কিংস একটা পেজ থেকে বলছে যার যা ট্রল আছে আপনারা সেটা নিয়ে প্রস্তুত থাকেন, আমরাও আছি এইবার আপনাদের সাথে। মানে তারা আসলে কোন মাত্রার হতাশ হয়েছেন দলের পারফরমেন্স। আবার আপনি ওইটাও হচ্ছে খেয়াল করেন এই দলটাই যে হচ্ছে আপনার এই এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে আসবে সেটারও কিন্তু কথা ছিল না, কারণ একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে তারা ছিল, প্রিপারেশন হয়নি ঠিকঠাক ভাবে, কোচ চলে গেল, লোকাল কোচদেরকে নিয়ে আপনি সেই ম্যাচটা সামলেছিলেন। সেই ম্যাচটা ছিল আপনার ফরেন ফুটবলারদের দলের সাথে যোগ হওয়ার পর প্রথম ম্যাচে ইমানুয়েল সানডে, ডোরিয়েলটন, রাফায়েল অগুস্তো তারা প্রথম সেই জায়গায় আসলে যোগ দিয়েছিলেন। সেই ম্যাচটা কিন্তু আপনি সলিড একটা ম্যাচ খেলেছিলেন। এরপর যখন এতদিনের প্রিপারেশনের পর সেই খেলার ধারে কাছেও আমার মনে হয় বসুন্ধরা কিংস এই ম্যাচটা আসলে খেলতে পারলো না। সেটাই, ওটা ছিল প্লে অফ, আর এইটা তো একেবারে এই টুর্নামেন্টের ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.